হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। কেমন আছো সবাই? ভালো তো? বেশ, তাহলে এসো আমরা আজকের বাংলা ক্লাস আরম্ভ করে দিই। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পটি। গল্পে যাবার আগে আমরা একটু মহাশ্বেতা দেবী সম্পর্কে জেনে নেব। মহাশ্বেতা দেবীর জন্ম হয় 1926 সালের 14ই জানুয়ারি। তার পিতার নাম মনীষ ঘটক, যিনি যুবনাশ্য ছদ্মনামে একাধিক সাহিত্য রচনা করেছিলেন। মনে রাখতে হবে, মনীষ ঘটক কিন্তু কল্লোল যুগের সাহিত্যিক। কল্লোল যুগের সাহিত্যিক অর্থাৎ যারা সমাজের বাস্তব রূপটাকে একদম বাস্তব হিসেবেই তাদের সাহিত্যে তুলে ধরেছিলেন। তাদের আগে পর্যন্ত সাহিত্যে কেবলমাত্রই রোম্যান্টিকতা, সাহিত্য মানেই একটা মায়াময় জগৎ, অর্থাৎ বাস্তবের যে কঠোর রূঢ় সত্যটাকে আমরা তার আগে পর্যন্ত কিন্তু সাহিত্যে সেভাবে পাইনি, যেভাবে আমরা কল্লোল যুগের সাহিত্যে পেলাম। যার জন্যেই কল্লোল, কালিকলম আর প্রগতি এই তিনটে পত্রিকাকে একসঙ্গে মিলিয়ে নিয়েই আমরা বলি কল্লোল যুগ। যে পত্রিকাগুলোতে যে সাহিত্য রচিত হয়েছিল সমাজের বাস্তবতাটাকে, অর্থাৎ মানুষে মানুষে হিংসা বলো, দেশ বলো, বা লুকিয়ে রাখা যে ক্ষোভ বলো, সেই সমস্ত কিছুই যাবতীয় সত্যতাই তাদের সাহিত্যে তারা ফুটিয়ে তুলেছেন। তো এই রকমই একজন সাহিত্যিক ছিলেন মনীষ ঘটক, মহাশ্বেতা দেবীর পিতা, যিনি যুবনাশ্য ছদ্মনামে কল্লোল যুগে একাধিক সাহিত্য রচনা করেছেন। মহাশ্বেতা দেবীর কাকার নাম ঋত্বিক ঘটক। আচ্ছা, এখানে আমি সাইডে একটু পিতা কথাটা লিখে দিলাম। মহাশ্বেতা দেবীর কাকার নাম ঋত্বিক ঘটক। তার নামও তোমরা সবাই জানো, স্বনামধন্য চিত্র পরিচালক। এবার এই যে মনীষ ঘটক এবং ঋত্বিক ঘটক, এরা দুজনেই বামপন্থী মতাদর্শে দীক্ষিত ছিলেন। এদের দ্বারা অনুপ্রাণিত হয়ে মহাশ্বেতা দেবীও ছেলেবেলা থেকেই বামপন্থী মতাদর্শে দীক্ষিত হন এবং সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে একেবারে প্রত্যন্ত এলাকায় গিয়ে সেখানকার যে উপজাতি সম্প্রদায় রয়েছে, বিশেষ করে শবরদের নাম তোমরা শুনেছ, খেড়িয়াদের নাম তোমরা শুনেছ, এরা হচ্ছে বেসিক্যালি অরণ্যচারী উপজাতি সম্প্রদায়ের মানুষ। এদের মধ্যে গিয়ে তাদের উন্নয়নের কাজে মহাশ্বেতা দেবী নিজেকে সঁপে দেন। তোমরা যদি আরও জানো তাহলে দেখতে পাবে, পরবর্তীকালেও হয়তো পড়বে, যে মহাশ্বেতা দেবী জীবনের সিংহভাগটাই কাটিয়েছেন কিন্তু শবরদের মধ্যে থেকে। তাদের যে দারিদ্র্য, তাদের যে কষ্ট, উচ্চবিত্তদের দ্বারা তাদের যে বঞ্চিত হওয়া, এদের সঙ্গে তিনি সামিল হয়েছেন। আর সেই জন্যেই তাদের উন্নয়নের কাজে তিনি নিজেকে সঁপে দিয়েছেন। এবার এই যে তার রাজনৈতিক কর্মকাণ্ড এবং সেই সংক্রান্ত যে অভিজ্ঞতাগুলো, সেগুলোই প্রতিফলিত হয়েছে তার সাহিত্যে। ভাত গল্পটাও এর ব্যতিক্রম নয়। এবারে আমরা দেখব এই যে ভাত গল্পটা, এই গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম উৎসব নাইয়া। লোকের মুখে যেটা হয়ে গেছে উৎসব নাইয়া। এবার এই উৎসব নাইয়াকে সুন্দরবনের মাতলা নদীর ধারে মেটে বাড়িতে সপরিবারে সে বাস করত। তার স্ত্রী ছিল, তার পুত্র ছিল, তার কন্যা ছিল। কিন্তু একদিন, মাত্র এক রাতের দুর্যোগে স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার সমস্ত কিছু হারিয়ে উৎসব যেন প্রেত হয়ে গেল। সেই প্রেত উৎসবের মধ্যে জেগে উঠল ভাত খাবার প্রবল আকাঙ্ক্ষা। এই প্রসঙ্গেই আমি একটু বলে নিতে চাই যে ভাত গল্পটাতে আমরা সম্পূর্ণ বিপরীত ধর্মী দুটো ছবি দেখতে পাই, সম্পূর্ণ বিপরীত দুটো ছবি। গল্পের একদিকে রয়েছে সমাজের উচ্চবিত্তদের কথা, অর্থাৎ সাধন দাস বলো, সতীশ মিস্ত্রি বলো, কলকাতার বড় বাড়ির যে মানুষজন, যাদের প্রচুর সম্পত্তি
এবং সেই ধন সম্পদকে হেলায় নষ্ট করবার মতো খুব সাধারণ মানসিকতা। এটা গল্পের একটা দিক। গল্পের বিপরীত দিকে রয়েছে উৎসব নায়িয়াদের মতো প্রান্তিক মানুষ, যারা সমাজে প্রান্তবর্তী হয়ে বাস করছে, যারা সমাজে থেকেও নেই। সেই উৎসবের এক মুঠো ভাত খাবার আহিংকা মানে তীব্র আকাঙ্ক্ষা, তুমি বলতে পারো। সেই এক মুঠো ভাত খাবার তীব্র আকাঙ্ক্ষায় তার যে ধারাবাহিক অপমান আর যন্ত্রণা, সেটারই মর্মস্পর্শী ইতিবৃত্ত এই ভাত গল্পটা। কেমন? তাহলে সমাজের দুটো বিপরীতধর্মী ছবি আমরা পেয়ে গেলাম। একদিকে রয়েছে সমাজের উচ্চবিত্তরা, যার মধ্যে উৎসবদেরই গ্রামের সাধন দাস, সতীশ মিস্ত্রির কথা আমরা পাবো, আর পাবো কলকাতার বড় বাড়ির লোকেদের কথা। আর বিপরীত দিকে রয়েছে সমাজের প্রান্তবর্তী মানুষ, সমাজের নিম্নবর্গীয় মানুষ, উৎসব নায়িয়াদের মতো মানুষ। এবারে দেখো, এই যে ভাত, এটার মূল গ্রন্থ যদি আমাকে জানতে হয়, মূল গ্রন্থ হচ্ছে মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ গল্প। এবং এই ভাত গল্পটি প্রথম প্রকাশিত হয় ম্যানিফেস্টো নামক পত্রিকায় 1982 সালে। ক্লিয়ার সবার কাছে? এবারে গল্পটাতে যাবার আগে আর ছোট্ট একটা কথা বলে নেব। গল্পে মূল ভূমিকা একটা ধারণ করে আছে বাদা, এই শব্দটা অনেকবারই আমরা পাবো। গল্পের শেষেও আমরা দেখব যে আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবে। তাহলে বাদা বলতে কি বোঝায়? খুব আসে এই কোয়েশ্চেনটা, এসএকিউতেও আসে, আবার ব্রড কোয়েশ্চেনের ট্যাগ কোয়েশ্চেন হিসেবেও আসে। বাদা বলতে বোঝায় সুন্দরবনের নিম্ন জলাভূমি অঞ্চল। কেমন? বাদা বলতে বোঝায় সুন্দরবনের নিম্ন জলাভূমি অঞ্চল। এবারে আমরা সরাসরি প্রবেশ করব মূল যে টেক্সটটাতে, অর্থাৎ ভাত। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো কি বলা হচ্ছে, দেখো, বলা হচ্ছে লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। কিরকম যেন উগ্র চাহনি, আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছোট, চেহারাটা বুনো বুনো। কিন্তু বামুন ঠাকুর বলল ভাত খাবে, কাজ করবে। এইগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে কে কোন কথাগুলো বলছে। বামুন ঠাকুর বলছে ভাত খাবে, কাজ করবে। কোথা থেকে আনলে? খেয়াল করো, এই যে কোথা থেকে আনলে, এটার উত্তর গল্পে এক্ষুনি দেওয়া হয়নি। গল্পটা যখন আমরা পড়তে পড়তে যাচ্ছি, তখন একটা কথা তোমাদের বলে দেওয়া ভালো। অনেকেরই হয়তো মনে হবে যে গল্পটা একটু কেমন খাপ ছাড়া মতো, মিলছে না। আসলে গল্পটা কিন্তু মাত্র একটা দিনের গল্প। সেই একটা দিনের কথা বলতে গিয়েই লেখিকা মাঝে মাঝে পেছন দিকে হাঁটছেন, যেখানে আমরা বড় বাড়ির ইতিহাস পাচ্ছি, যেখানে আমরা উৎসব নায়ার ইতিহাস পাচ্ছি। আবার গল্পটা চলে আসছে বর্তমানে, যখন এখনকার কথাবার্তা আমরা পাচ্ছি। এই যে কোথা থেকে আনলে, এইটা আমি এখানে বলেই দিচ্ছি, এটা হচ্ছে বড় বউয়ের উক্তি। ঠিক আছে, বড় বউ। এবারে একটা জিনিস আমি এখানে সাইডে লিখছি, যখনই বড় পিসিমা বড় বউ, বুড়ো কর্তা এই বিষয়গুলো পাবে, তখনই সেক্ষেত্রে তোমাকে উল্লেখ করে দিতে হবে সেটা হচ্ছে কলকাতার বড় বাড়ির। এটা কিন্তু বাই ডিফল্ট চলে আসবে, কলকাতার বড় বাড়ির। কারণ তা নয় তো বড় পিসিমা বললেন, কোথাকার বড় পিসিমা, বা বড় বউ বলল, কোথাকার বড় বউ, আনসারটা ঠিক মতো ক্লিয়ার হবে না। সেজন্য কলকাতার বড় বাড়ির বড় বউ। এবারে চলে এসো, আবার আমরা গল্পে প্রবেশ করছি। এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন। খুবই অদ্ভুত কথা, এবার খেয়াল করো, খুবই অদ্ভুত কথা।
অদ্ভুত কথাটা কি আমরা এখানে ব্র্যাকেট করে নিচ্ছি, তার বিয়ে হয়নি। সবাই বলে সংসার ঠেলবার কারণে অমন বড়লোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি। তখন বউ মরে গেলে বুড়োকর্তার সংসার নিয়ে নাটা ঝামটা হচ্ছিল। নাটা ঝামটা আমি এখানে পাশে একটুখানি শব্দার্থটা করে দিচ্ছি। নাটা ঝামটা মানে হলো নাজেহাল হওয়া। কেমন? নাটা ঝামটা মানে হলো নাজেহাল হওয়া। বেশ, এবারে তাহলে চলো আমরা এগোই। বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে, উনি হলেন দেবতার সেবিকা। বড় বাড়িতে শিব মন্দিরও আছে একটা। বুড়োকর্তা এ রাস্তার সবগুলো বাড়ি শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন। এবারে আমরা একটু মার্ক করব, দূরদর্শী লোক ছিলেন। দূরদর্শী কথাটার মানে আমি এখানে দিয়ে দেব। দূরদর্শী কথাটার মানে হচ্ছে বিচক্ষণ ব্যক্তি। বিচক্ষণ ব্যক্তি মানেটাই হলো যিনি ভবিষ্যৎ ভেবে কাজ করতে পারেন। তাহলে এই বাড়ির যিনি বুড়োকর্তা, এখানে আমি একটু বলবো, আমি ডেফিনেটলি পরে একটা সময় গল্পটা তো থারো বুঝিয়ে দেবই, ওভারঅল ডিসকাশন তো হবেই, কিন্তু তার আগে একটু তোমরা বুঝে নাও যে এই গল্পে কিন্তু দুজন বুড়োকর্তার কথা আছে। একজন বুড়োকর্তা বাড়িটার আদি পুরুষ, যার কথাই আমরা এখন পড়ছি, যিনি হচ্ছেন দূরদর্শী ব্যক্তি, তাঁরই মেয়ে হচ্ছে এই বড় পিসিমা। বুড়োকর্তা যার বিয়ে দিলেন না, কারণ তখন তার স্ত্রী মারা গেছিলেন, ফলে বিরাট একটা সংসার নিয়ে তিনি তখন একেবারে নাজেহাল হয়ে যাচ্ছিলেন। তাই সংসার সামলাবার জন্যই তিনি তার বড় মেয়েটির বিয়ে দিলেন না। এটা তার 1 নম্বর দূরদর্শিতার পরিচয়। আর একটা দূরদর্শিতা কি, সেটা হচ্ছে যে ওই এলাকায়, খেয়াল রাখতে হবে এটা কিন্তু উত্তর কলকাতার কথা বলা হচ্ছে, ওই এলাকায় তাদের সবকটা বাড়ি তিনি শিবের বিভিন্ন নামে দেবতাকে দিয়ে রাখলেন। অর্থাৎ একটা টার্ম আমি এখানে ইউজ করব, সেটা তোমরাও পরে পাবে, সেটা হলো দেবোত্র সম্পত্তি। দেবোত্র সম্পত্তি করে দিলেন। এবার দেবোত্র সম্পত্তি মানেই হচ্ছে দেবতাকে উৎসর্গ করা যে সম্পত্তি, ফলে সেই সম্পত্তিতে মানুষের আর কোনো অধিকার থাকে না। এবার এই যে বুড়োকর্তা, তিনি দেবোত্র সম্পত্তি করে দিলেন বাড়িগুলোতে, ফলে আরও যারা শরিক রয়েছে, ধরো তার ভাই, তার ভাইয়ের ছেলে মেয়েরা, এরা কেউই কিন্তু আর ওই বাড়িগুলোতে কোনো অধিকার কায়েম করতে আসতে পারবে না, কারণ সেগুলো সব দেবোত্র সম্পত্তি হয়ে গেছে। আর তিনি কি করলেন, তিনি লুকিয়ে লুকিয়ে ওই বাড়িগুলোতে ভাড়াটে বসিয়ে দিলেন, যে ভাড়া বাড়ির আয় থেকে তার নিজের এবং তার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎটাকে তিনি সুরক্ষিত করে গেলেন। সেই জন্যই বলা হচ্ছে যে তার জন্যেই এরা করে খাচ্ছে, এরা মানে তার পরবর্তী প্রজন্ম, তার বংশধরেরা। বড় পিসিমা নাকি বলেছিলেন, উনি আমার পতিদেবতা, মানুষের সঙ্গে বিয়ে দিও না। এবার খেয়াল রাখতে হবে যে এই উনি বলতে কাকে বোঝানো হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই তোমরা বুঝতে পারছো, উনি বলতে মহাদেবকে বোঝানো হচ্ছে। কেমন হয়ে গেল? এসব কথা সত্যি না মিথ্যে কে জানে। অর্থাৎ এই যে বড় পিসিমার বলাই হচ্ছে যে বড় পিসিমার বিয়ে শিব ঠাকুরের সঙ্গে হয়ে গেছে, এবং বড় পিসিমাও বলেছিলেন যে মহাদেবী হচ্ছেন আমার পতিদেবতা, কাজে কোনো মানুষকে আমি স্বামী রূপে গ্রহণ করতে পারবো না। এ সমস্ত কথা সত্যি না মিথ্যে কে জানে। বড় পিসিমা চিরকাল এ সংসারে হেসেল দেখেছেন, ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন এবং তার বাবার সেবা করেছেন। বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বলেন, কোথা থেকে আনলে মানে? তাহলে আমরা এবারে আবার একটু ব্যাক করছি, ঠিক আছে, একটু আমরা ব্যাক করছি। এই যে কোথা থেকে আনলে, কেমন? তাহলে এতক্ষণে এইটার আনসার কিন্তু আমরা পেলাম এই যে বড় বউয়ের কথা শুনে। সবাই নিশ্চয়ই কানেক্ট করতে পারছো?
তাহলে যেটা আমি ওখানে পাশে লিখে দিয়েছিলাম বড় বউ, সেটাই আমরা এবার এখানে পেয়ে গেলাম। বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বলেন, কোথা থেকে আনলে মানে? ঝড় জলে দেশ ভেসে গেছে, আমাদের বাসিনীর কে হয় সেই ডেকে আনলে? তাহলে এবার আমি এখানটাতে একটু খেয়াল করতে বলবো, বাসিনী। বাসিনীর পরিচয়টা কি? বাসিনী হচ্ছে কলকাতার বড় বাড়িতে কাজ করা পরিচারিকা, কাজের লোক। আর তার থেকেও বড় কথা, সে হচ্ছে উৎসবের গ্রামতুতো বোন। অর্থাৎ উৎসব নাইয়া আর বাসিনী একই গ্রামে থাকে। কেমন? আমাদের বাসিনীর কে হয় সেই ডেকে আনলে? বড় বউ বলে, কিরকম দেখতে? ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? তোমরা তো 10টা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে। এই 14 দফায় কাজ করবে, পেটে দুটো খাবে বই তো নয়। কেনা চাল নয়, বাদা থেকে চাল আসছে, তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে। বড় বউ চুপ করে যায়। বড় পিসির কথায় আজকাল কেমন যেন একটা ঠেস থাকে। ঠেস কথাটার মানে একটু করে রাখো। ঠেস কথাটার মানে হচ্ছে বিদ্রূপ। আমরা বলি না খোঁচা দিয়ে কথা বলা, খোঁটা দিয়ে কথা বলা, ঠিক সেই জিনিসটা হচ্ছে ঠেস, বিদ্রূপ। তোমাদের মানে কি? বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি? বড় পিসিমা শেষ খোঁচাটা মারেন, তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা, সেজন্যই হোমযজ্ঞ হচ্ছে, তার জন্য একটা লোক খাবে। বড় বউ কোনো কথা বলে না, সব কথাই সত্যি। তার শ্বশুরই মরতে বসেছেন। 82 বছরটা অনেক বয়স, কিন্তু শ্বশুর বেশ টনক ছিলেন। তবে ক্যান্সার বলে কথা, ক্যান্সার যে লিভারে হয় তাই বড় বউ জানত না। বড় বউ প্রায় দৌড়ে চলে যায়। আমরা একটা টার্ম পেয়ে গেলাম, কিন্তু সেটা হচ্ছে টনকো। টনকো কথাটার মানে হচ্ছে টনটনে জ্ঞান আছে এমন। অর্থাৎ ধরো এই যে 82 বছর, সেটা তো খুব কম বয়স তো নয়, অনেকটাই বয়স। ফলে সেই 82 বছর বয়সে মানুষের অনেক রোগ ব্যাধি হতে পারে, মানুষের স্মৃতিভ্রংশ হতে পারে, মানুষ দুর্বল হয়ে পড়তে পারে, অশক্ত হয়ে পড়তে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে বড় বাড়ির যে বুড়ো কর্তা, খেয়াল রেখো ইনি কিন্তু দ্বিতীয় বুড়ো কর্তা। ডেফিনেটলি আমি যখন গল্পটা পুরো আলোচনা করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এই প্রথম বুড়ো কর্তা, যিনি বিচক্ষণ ছিলেন, যিনি তার মেয়ের বিয়ে দেননি, বা যিনি সবকটা বাড়ি দেবত্র সম্পত্তি করে গেছিলেন, তার পর্বটা ওইখানে হয়ে গেছে। এখন কিন্তু আমরা কথা বলছি দ্বিতীয় বুড়ো কর্তাকে নিয়ে, অর্থাৎ যিনি প্রথম বুড়ো কর্তার ছেলে। তিনি 82 বছর বয়সে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যেতে বসেছেন। কেমন? এবারে ছোট্ট ছোট্ট কয়েকটা হিন্ট লেখিকা গল্পে দিয়ে দিয়েছেন এই দ্বিতীয় বুড়ো কর্তার চরিত্রটা বোঝবার জন্য। সেগুলো তোমরা কতটা বুঝতে পারছো দেখো, তারপরে যখন আমি আলোচনা করব আমার সঙ্গে একবার মিলিয়ে নেবে। ক্যান্সার যে লিভারে হয় তাই বড় বউ জানতো না। বড় বউ প্রায় দৌড়ে চলে যায়। আজ অনেক কাজ। মেজ বউ উনুন পাড়ে বসেছে। শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায়, তাই কয়েকদিন ধরেই বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি মাছের যজ্ঞি লেগেছে। রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। তাহলে শাশুড়ির সেবা করছে কিন্তু মেজ বউ। ঠিক আছে, কারণ এরপরেই আমরা পাবো যে তাহলে শ্বশুর মশাইয়ের সেবা করতো কে? শ্বশুরের ঘরে নার্স। বড় বউ এখন গেল সেই ঘরে। সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে। সেজো ছেলে বিলেতে, তার আসার কথা ওঠে না। ছোট মেজ ও বড় ঘুমোচ্ছে।
এ বাড়ির ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না, সেই জন্যেই তাদের চাকরি করা হয়ে ওঠেনি। তাহলে এই জায়গাটা আমরা একটু মার্ক করে রাখবো, সেই জন্যেই তাদের চাকরি করা হয়ে ওঠেনি। কিসের জন্য? না, এ বাড়ির ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না, এটাই আমার মেন আনসার। এর সঙ্গে লেখিকা এক্সট্রা ইনফরমেশন কি দিচ্ছেন? তিনি বলছেন 18খানা দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলে অসাগর জমি থাকলে কাজই বা করে কে। আমরা আরেকটা টার্ম পেয়ে গেলাম, দেখো এখানে, সেটা হচ্ছে অসাগর। অসাগর মানে প্রচুর। তাহলে এ বাড়ির ছেলেরা বলতে কলকাতার বড় বাড়ি, তাই তো? তাহলে কলকাতার বড় বাড়ির ছেলেদের কেন চাকরি করা হয়ে ওঠেনি? না, তারা কেউ বেলা 11টার আগে ঘুম থেকে উঠতে পারে না, চাকরি করবে কি? শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে, একটু আমরা এই জায়গাটা মার্ক করে রাখবো, বড় বউ ভাবতে চেষ্টা করে শ্বশুর নেই, সে অবস্থাটা কেমন হবে। ক্যান্সার, লিভারে ক্যান্সার, তা আগে বোঝা যায়নি, বোঝা গেল যখন, তখন আর কিছু করবার নেই। বড় বউ ভাবতে চেষ্টা করে, তাহলে দুবার এলো কথাটা, তখনও চাঁদ সূর্য উঠবে কিনা। শ্বশুর তার কাছে ঠাকুর দেবতার সমান, তার জন্য দই পেতে ইসবগুল দিয়ে শরবত করে দিতে হতো। এবারে তাহলে এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটা কিন্তু আমরা পাচ্ছি যে বড় বউ কিভাবে তার শ্বশুর মশাইয়ের সেবা যত্ন করে গেছে এতদিন। তার জন্য দই পেতে ইসবগুল দিয়ে শরবত করে দিতে হতো। শত ঠাকুর আসুক, তিনি খেতে আসার 5 মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি লুচি, তার বিছানা পাততে হতো, পা টিপতে হতো, কত কাজ করতে হতো সারা জীবন ধরে। এখন সেসব কি আর করতে হবে না? কে জানে। ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ এই যজ্ঞী হোম হচ্ছে। ছোট বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছেন, বেল কেওড়া অশ্বত্থ বট তেঁতুল গাছের কাঠ এসেছে আধ মন করে। এই মন বানানটা আমি একটুখানি ঠিক করে দিলাম, মন বানান সবসময় হবে মূর্ধন্য, ঠিক আছে? মন। এবারে খেয়াল করবে 1 মন। 1 মন মানে কতটা? 1 মন মানে হচ্ছে 37.5 কিলো। কিন্তু এখানে 5 রকম গাছের কাঠ যে এসেছে সেগুলো 1 মন করে আসেনি, সেগুলো সব আধ মন করে এসেছে। টোটাল 2.5 মন কাঠ আমরা কাটতে দেখব উৎসবকে। সেগুলো সব এক মাপে কাটতে হবে, কিরকম মাপ সেটাও আমরা পরে পাবো। কালো বিড়ালের লোম আনতে গেছে ভজন চাকর, শ্মশান থেকে বালি, এমন কত যে ফরমাস। তাহলে বুঝতেই পারছো এই ফরমাস সব করেছেন তান্ত্রিক, কারণ তিনি একটা হোমযজ্ঞ করবেন। সেই হোমযজ্ঞের জন্য 5 রকম গাছের কাঠ লাগবে, সব এক মাপে কাটা। কালো বিড়ালের লোম লাগবে, শ্মশান থেকে বালি আনতে হবে, এ সমস্ত করতে হবে। তা ওই লোকটাকে ধরে আনা কাঠ কাটার জন্যে। ও নাকি কদিন খায়নি, বাসিনি এনেছে। বাদায় থাকে অথচ ভাতের আহিংকে এতখানি, এ আবার কি কথা? বাদায় চালের অভাব নাকি? দেখো না একতলায় গিয়ে, ডোলে ডোলে কত রকম চাল থরে থরে সাজানো আছে। তাহলে এখানে আমরা 2টো জিনিস পেয়ে গেলাম, একটা হচ্ছে আহিংকে আর আরেকটা পেলাম ডোল। আহিংকে কথাটার মানে হচ্ছে আকাঙ্ক্ষা, আ কয় আকার উময় খিয়য় আকার, আকাঙ্ক্ষা। আর ডোল মানে হচ্ছে ধান চাল ইত্যাদি রাখার জন্য বাঁশের তৈরি বড় পাত্র, ইত্যাদি রাখার জন্য বাঁশের তৈরি বড় পাত্র, এটাকে বলা হচ্ছে ডোল। নার্স এসে বসে, বড় বউ নেমে যায়। আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে তান্ত্রিক হোমে বসবার আগে। হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ধরে রাখবেন। তান্ত্রিক নিচের হল ঘরে বসে আছেন। বড় পিসিমা বলেন,
নামতে পারলে বাছা চালগুলো তো বের করে দেবে। এই যে দি, এই এন্টায়ার পার্টটা এবার আমরা একটুখানি মার্ক করে রাখবো, কারণ বড় বাড়িতে কত রকম চালের ভাত রান্না করা হয়, সেগুলো কিসের সঙ্গে খাওয়া হয় বা কারা খান সেগুলো। ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে, রামশাল চালের ভাত মাছের সঙ্গে। বড়বাবু কনক পানি চাল ছাড়া খান না। মেজো আর ছোটর জন্য 12 মাস পদ্মজালি চাল রান্না হয়। বামুন চাকরঝিদের জন্য মোটা সাপটা চাল। এক্ষেত্রে আমি বলবো এই জায়গাটায় একটু কারেকশন করে নেবার জন্য, এটা হবে মোটা, মোচা নয়, কেমন, মোটা সাপটা চাল। বাদাল লোকটি কাট কাটতে কাটতে চোখ তুলে দেখে, চোখ ঠিকরে বেরিয়ে আসে তার। হ্যাঁ বাসিনী, এত নানানিধি চাল? নানানিধি মানে হচ্ছে নানা রকম। বাবুরা খায়, ওই 5 ভাগে ভাত হয়? হবে নে, বাদায় এদের এত জমি, চাল এনে পাহাড় করেছে। বড় পিসিমা বেচেও দিচ্ছে নুক্কে নুক্কে। নুক্কে নুক্কে মানে হচ্ছে লুকিয়ে লুকিয়ে। আমি বেচতেছি সে চাল। বাদায় এদের চাল হয়? তা দে দেখি বাসিনী, এক মুষ্টি চাইল দে, গালে দে জল খাই। বড্ড যেমন আঁচড় কাটতিছে পেটের মধ্যিখানে, সেই কদিন ঘরে আদা ভাত খাই না। দে বাসিনী, বাগ্যতা করি তোর। যেমন কথাটার মানে হচ্ছে যেন। আর আদা এটা কিন্তু প্রিন্টিং মিস্টেক নয়, দেখবে অনেক উপভাষাতে রটা উচ্চারিত হয় না, তার জায়গায় অ বা আ। তার মানে উৎসব, অনেক দিন হয়ে গেল সে ঘরে রাঁধা ভাত খায় না, তার পেটের মধ্যে খিদেটা যেন আঁচড় পাঁচড় করছে, তাই সে বাসিনীকে বাগ্যতা করছে যে তাকে অন্তত এক মুঠো চাল দেওয়া হয়। এবারে তোমরা অনেকেই জিজ্ঞাসা করতে পারো যে এই বাগ্যতা কথাটার মানে কি। বাগ্যতা কথাটার মানে আমি এখানে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কাতর অনুরোধ। খুব কাতর হয়ে সে বাসিনীর কাছে অনুরোধ করছে, কারণ উৎসব তো কতদিন হয়ে গেল ভাত খেতে পায় না, উৎসব উপসী, সেই জন্যেই সে এত রকম চাল দেখে বাসিনীর কাছে কাতর কণ্ঠে অনুনয় করছে তাকে যদি এক মুঠো চাল দেওয়া হয়। আরে আরে করো কি উৎসব দাদা, গাঁ সম্পর্কে দাদা তো হও, কেন বা এমন করতেছ? পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে, আমি ঠিক তাগে বাগে দিয়ে যাবো। আরেকটা টার্ম পেলাম, তাগে বাগে, আসছি একটু বাদে। তুমি হাত চালিয়ে নাও দেখি বাবা, এদেরকেও বলিহারি যাই, একটা লোক কদিন খায়নি শুনছো, আগে 4টি খেতে দে। তাহলে তাগে বাগে কথাটার মানে হচ্ছে সুযোগ বুঝে, কেমন? তাগে ঝাগে মানে হচ্ছে তাগে বাগে মানে হচ্ছে সুযোগ বুঝে। তাহলে বাসিনী তাকে সুযোগ বুঝে ঠিক কিছু না কিছু দিয়ে যাবে, কারণ এখন বড় পিসিমা ধারে কাছেই আছে, কাজী চাল এখন কোনো মতেই তাকে দেওয়া যাবে না। বাসিনী চালগুলি নিয়ে চলে যাবার সময় মাথা নাড়তে নাড়তে চলে যায়। এবারে আসছে উৎসবের কথায়। লোকটির নাম উৎসব, চিরকালই যে উৎসব নাইয়া নামে পরিচিত। গত কয়েকদিন সে সত্যিই খায়নি, কপালটা মন্দ তার, বড়ই মন্দ। যতদিন রান্না খিচুড়ি দেয়া হচ্ছিল ততদিন সে খেতে পারেনি। চন্ননীর মা, চন্ননী রে, তোমরা রা কারো না কেন, কোথাও লেগো? রা কারো না মানে হচ্ছে সাড়া দিচ্ছ না কেন। বস্তুত এসব বলে সে যখন খুঁজছিল বউ ছেলে মেয়েকে, তখন তার বুদ্ধি হরে গিয়েছিল। একদিন তুমুল ঝড় বৃষ্টি, ছেলে মেয়েকে জাপটে সাপটে ধরে বউ কাঁপছিল শীতে আর ভয়ে। সে মানে উৎসব, সে ঘরের মাছ খুঁটি ধরে মাটির দিকে দাবাচ্ছিল। মাছ খুঁটিটি মাতাল আনন্দে টলছিল, ধনুষ্টঙ্কার রোগীর মতো কেঁপে ঝেঁকে উঠছিল। উৎসব বলে চলছিল, ভগবান ভগবান ভগবান, কিন্তু এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ করি। ভগবান ভগবান উৎসব বলছিল। এমন সময় মাতলার জল বাতাসের চাবুকে ছটফটিয়ে উঠে এসেছিল। জল উঠল, জল নামলো,
উৎসবদের সংসার মাটিতে লুটোপুটি গেল। সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচ থেকে কোনো সাড়া পাবার আশায় উৎসব পাগল হয়ে থাকে। কে কোথায়, পাগল নাকি উৎসব? তাহলে এই কথাটার বক্তাকে? এই কথাটার বক্তব্য হচ্ছে সাধন দাস। সাধন দাসের কথা উৎসব নেয় না। সাধন বলে, তোরেও তো টেনে নেচ্ছিল, গাছে বেঁধে রয়ে গেলি। একটা গাছে আটকে গিয়ে উৎসব প্রাণে বেঁচে গেছিল। উৎসব বলে, রাগ আরো অচন্ননীর মা, ঘরের পাশ ছেড়ে সে নড়তে চায় না। তাছাড়া টিনের বেশ একটা মুখবন্ধ কৌটো ছিল ঘরে, তার মধ্যে ছিল নিভুঁই উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল। উৎসব নাইয়া, পিং হরিচরণ নাইয়া, সে কৌটোটাই বা কোথায়? এখানে আমরা একটা টার্ম পেলাম, নিভুঁই। নিভুঁই কথাটার মানে হচ্ছে ভূমিহীন। এগুলো কিন্তু আমাদের উৎসব নাইয়ার পরিচয় বুঝতে কাজে লাগবে। আর পিং বলে যে কথাটা পেলাম সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে পিতা। কথাটির সংক্ষিপ্ত রূপ। কেমন? পিতা কথাটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই পিং। যা নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। তাই রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি। তারপর যখন তার সম্বিত ফিরল, তখন আর খিচুড়ি নেই, ড্রাই ডোল। চালগুলি সে চিবিয়ে জল খেয়েছিল। আমি একটু এখানে মানেটা করে রাখছি। ড্রাই ডোল, ড্রাই ডোল কথাটার মানে হচ্ছে শুকনো খাবার ত্রাণে বিতরণ। কেমন? শুকনো খাবার ত্রাণে বিতরণ, এটাকেই বলা হয় ড্রাই ডোল। অর্থাৎ চাল, চিঁড়ে, মুড়ি এইগুলো যখন বিলোনো হয়, ত্রাণে দেওয়া হয়। চালগুলি সে চিবিয়ে জল খেয়েছিল। এভাবে কিছুদিন যায়। তারপর গ্রামের লোকজন বলে, মরেছে যারা তাদের ছরাদ্দ করতে হয়। এ কাজ করার জন্য তারা মহানাম শতপথীকে খবর দেয়। তাহলে গ্রামের পুরোহিতের নাম আমরা পেয়ে গেলাম, মহানাম শতপথী। কিন্তু মহানাম এখন আর দুটো গ্রামে অনুরূপ শ্রাদ্ধ শান্তি সেরে তবে এখানে আসবে। গ্রামবাসী অন্যেরা মাছ, গুগলি, কাঁকড়া যা পাচ্ছে ধরতে লেগেছে। উৎসবকে সাধন বলে, তুমি একা কলকাতা যাব বলে নেচেই বা উঠলে কেন? সরকার ঘর করতে খরচা দেবে শুনছো না? উৎসব হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে চায় ও বলে, সে একটা কথা বটে, ঝড় জলে কার কি হলো? মা ভাই বোন আছে না গেছে দেখতে বাসিনী আসতে পারেনি। তার বোন আর ভাজ কলকাতা যাচ্ছিল। ভাজ টার্মটা একটু খেয়াল করবে। ভাজ বলতে বৌদিকেও বোঝানো হতে পারে, ভাইয়ের বউকেও বোঝানো হতে পারে। ওরা কিছু কাল ঠিকে কাজ করবে। কারা? না, এই যে বাসিনীর বোন আর তার ভাজ, ওরা কলকাতায় যাচ্ছে। কিছুদিন ওরা এ বাড়ি ও বাড়ি ঠিকে কাজ করবে। উৎসব আগেও গিয়েছিল একবার। বাসিনী যেখানে কাজ করে সে ঘর বাড়ি দেখেছিল বাইরে থেকে। বারবাড়িতে ঠাকুর দালান আছে। মন্দিরের মাথায় পেতলের শিব মন্দির, পেতলের ত্রিশূলটাও দেখেছিল। খেয়াল করবে গল্পের একদম শুরুতেই কিন্তু আমরা পেয়ে গেছি যে কলকাতার বড় বাড়িতে একটা শিব মন্দিরও আছে। তাহলে উৎসব এর আগেও একবার কলকাতার বড় বাড়িতে এসেছিল এবং সেই শিব মন্দিরের মাথায় পেতলের ত্রিশূলটাও সে দেখেছিল। বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত, এ গল্প গ্রামে সবাই শুনেছে। তাহলে এ গল্প গ্রামে সবাই শুনেছে। এ গল্প কোনটা? বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত, অর্থাৎ ভাতের প্রাচুর্য। উৎসবের হঠাৎ মনে হয় কলকাতা গিয়ে খেয়ে মেখে আসি। কেন মনে হয়েছিল তা সে বলতে পারে না। উপসে এক রাতে বউ ছেলে মেয়ে ঘরদোর হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল। মাথার ভেতরটা ঝিমঝিম করে, কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। খুব ভাবে সে, না না এইবার গুছিয়ে ভাবতে হচ্ছে। কি যে হলো তা এখনো দিশে হচ্ছে না তেমন।
ভাবতে গেলেই তার প্রথমে মনে হয় ধানে গোছ আসার আগেই ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে। কার্তিক মাসেই ধান খড় হয়ে গেল। তা দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল। সতীশ মিস্ত্রির হরকুল, পাটনাই, মোটা 3 ধানেই মড়ক। উৎসব তো সতীশের কাজ করেই কমাস বেঁচে থাকে। উৎসব, মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন? তাহলে এখানেও বক্তাকে ঠিক এরপরেই আমরা নামটা পেয়ে যাচ্ছি সাধন বাবু, যখন উৎসব সেই কথার উত্তর দিচ্ছে। কাঁদবো না সাধন বাবু, কাঁদবো না, লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে, তা কাঁদবো না এতটুকু, আমরা খাবো কি? তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা। তাহলে ধান খেতে সত্যি সত্যি তো আগুন লাগেনি, আসলে ধান খেতে মড়ক লেগেছিল। পোকা লেগে সমস্ত ধান নষ্ট হয়ে গেছিল, যেটা কি বলা হচ্ছে ধান খেতে আগুন লাগার কথা। তারপরেই মনে পড়ে যে রাতে ঝড় হয়, সেই সন্ধে অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল। আচ্ছা, গল্পটা তো ভালো করে পড়বেই সবাই। যে লাইনগুলো আমি মার্ক করে দিচ্ছি, যেগুলো আন্ডারলাইন হচ্ছে, সেগুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে, কারণ এইগুলো থেকে খুব খুব করেই প্রশ্ন আসে। তাহলে সেই সন্ধে অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল। সে অর্থাৎ উৎসবদের মতো আরও যারা রয়েছে, কি খেয়েছিল তারা? এই এত হিঞ্চে সেদ্ধ আর এত গুগলি সেদ্ধ, নুন আর লঙ্কা পোড়া দিয়ে। দিনটা এমন ছিল যে সেদিন গ্রামের সকল উৎসবরা ভরা পেট খেয়েছিল। খেতে খেতে চন্নুনির মা বলেছিল, দেবতার গতিক ভালো নয় কো, লৌকনে ঝাড়া বেইরেছে বুঝিবা বোট মারা পড়ে। এ কথাটাও বেশ মনে পড়ে। তারপরেই মনে পড়ে মাছখুঁটিটা সে মাটির দিকে ঠেলে ধরে আছে। মা বসুমতী যেমন সে খুঁটি রাখতে চায়, নে উগড়ে ফেলে দেবে। ভগবান ভগবান ভগবান! তারপর বিদ্যুৎ চমকে ক্ষণিক আলোয় দেখা মাতলার সফেন জল ছুটে আসছে। ব্যাস, সব খোলামেলা একাকার। তারপর থেকে কি হলো? কোথায় গেল সব? তুমি কোথায়, আমি কোথায়? উৎসব নাইয়া, পিং হরিচরণ নাইয়া। কাগজ সহ কৌটোটি কোথায়? বড় সুন্দর কৌটোখানি গো। চন্নুনীদের যদি রেখে যেত ভগবান, তাহলে উৎসবের বুকে 100 হাতির বল থাকতো আজ। তাহলে সে কৌটো নিয়ে সবাই ভিক্ষে বেরোতো। সতীশবাবুর নাতি ফুট খায়। ফুট মানে হচ্ছে বেবি ফুড। উৎসব কৌটোটা চেয়ে এনেছিল। অমন কৌটো থাকলে দরকারে এক মুঠো ফুটিয়ে নেওয়া যায়। চমৎকার কৌটো। কি হলো? হাত চালাও বাছা। তাহলে গল্পটা আবার অতীত থেকে বর্তমানে ফিরছে, যখন কাটতে কাটতে উৎসব থেমে গেছে, তার স্ত্রী পুত্র পরিবারের কথা ভাবছে। ওদিকে শুষছে কর্তা, হোম হবে, তা কাঠগুলো দাঁড়িয়ে দেখছো? বড় পিসিমা খনখনিয়ে ওঠে। বড় খিদে লেগেছে মাগো। এই শোনো কথা, ভাত নামলেও খাওয়া নেই এখন। বক্তাকে? বক্তা হচ্ছে কলকাতার বড় বাড়ির বড় পিসিমা। তান্ত্রিকের নতুন বিধেন হলো, কি বিধেন? সর্বস্ব রেঁধে রাখো, হোম হলে খেও। তুমি হাত চালাও। উৎসব আবার কাঠ কাটতে থাকে। প্রত্যেকটি কাঠ 1.5 হাত লম্বা হবে। মনে আছে আমরা পড়েছিলাম যে বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল গাছের কাঠ এসেছে আধমন করে, সেগুলো সব এক মাপে কাটতে হবে। এই সেই মাপটা আমরা পেয়ে গেলাম। ধারালো কাটারিটি সে তোলে ও নামায়। ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। এদিক ওদিক চেয়ে বাসিনী ঝুড়ি বোঝাই শাক নিয়ে উঠোনে ধুতে আসে। ঝপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে, ছাতু খেয়ে জল খেয়ে এসো রাস্তার কল হতে, দেরি করো না মোটে। এ পিশাচের বাড়ি কেমন তা জানোনি দাদা, গরিবের গতর এরা সস্তা দেখে। কে মরতেছে? হ্যাঁ বাসিনী? তেকেলে বুড়ো। তেকেলে মানে হচ্ছে যার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, বাড়ির কর্তা। মরবে নে? ওই যে হোমের যোগান দিচ্ছে, ওই মুটকি ওনার খাস ঝি। কর্তা মলে পড়ে ওকে 7 নাতি না মেরেছি তো আমি বাসিনী নই। তেকেলে বুড়ো মরছে, তার জন্যই হোম।
ছাতু কটি নিয়ে উৎসব বেরিয়ে যায়। বাপ রে, এত তরকারি, এত চাল, এত মাছ, এ একটা যজ্ঞই বটে। সব নাকি বাদার দৌলতে। সে কোন বাদা? উৎসবের বাদায়, ভীষণ ইম্পর্টেন্ট জায়গা এটা, শুধু গুগলি, গেঁড়ি, কচু শাক, শুষ্নো শাক। উৎসব ছাতুটুকু একটু খায়, মিষ্টির দোকানে ভাঁড় চেয়ে নিয়ে জল খায়। ছাতু নাকি পেটে পড়লে ফুলে ফেঁপে ওঠে। তাই হোক, পেটের গভর ভরুক। গভর অর্থাৎ গহ্বর, গর্ত, পেটের যে গর্তটা, ভরুক। কিন্তু সাগরে শিশির পড়ে, উৎসব টের পায় না কিছু, সে আবার ফিরে আসে। অনেকে বলে না যে ছাতু খেয়ে জল খেলে পেটটা ফুলে যায়, অনেকক্ষণ ভর্তি থাকে, কিন্তু উৎসব এতটাই উপসী, উৎসব এতটাই না খেতে পাওয়া যে মনে হয় যেন তার সেই পেটের গহ্বরটা একটা সাগরের মতো, যেখানে ছাতুটুকু শিশির বিন্দুর মতো এসে পড়ল। উৎসব টেরই পেল না কিছু, আবার সে কাজে হাত লাগালো। কোথায় গেছলে? একটু বাইরে গেলাম মা। কাট কাটলে হোম, হোম হলে ভাত। উৎসব তাড়াতাড়ি হাত চালায়। মেজ বউ চেঁচিয়ে বলে, খাবার ঘর মুছেছ বাসিনী? সব রান্না তুলতে হবে। বাসিনী বলে, মুছিছি। বড় বউ হেঁকে বলে, সব হয়ে গেল? মাছের ঘরে সব হলো। তাহলে মাছগুলো সব রান্না হয়ে গেছে। এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। ভাত খাবে সে, ভাত। আগে ভাত খাবে, জিভে ভাতের স্বাদ নেবে। আসার সময় গাঁ গেঁয়াতি বলেছিল, কলকাতা যাচ্ছ যখন তখন কালীঘাটে ওদের ছড়াত সেরে দিও, অপঘাতে গেছে ওরা। ওরা মানে হচ্ছে উৎসবের বউ ছেলে মেয়ে। কালীঘাটে উৎসব যেন ওদের শ্রাদ্ধ সেরে দেয়। হ্যাঁ, তাও করবে উৎসব। মহানাম শতপথী তো এলো না, এলে পরে নদীর পাড়ে সারবন্দি ছড়াদ হবে। তাহলে একসঙ্গে গণশ্রাদ্ধ হবে। কাদের? না, উৎসবের গ্রামে যারা মাতলার বন্যায় ভেসে গেছে তাদের। কে করবে? আমরা এর আগেই পেয়েছি, আরও একবার পেয়ে গেলাম, মহানাম শতপথী। উৎসব কালীঘাটে ছড়াত সারবে। সতীশবাবু বলেছে উৎসবের মতিচ্ছন্ন হয়েছে বই তো নয়। বউ ছেলে মেয়ে অপঘাতে মরল, মানুষ পাগল হয়ে যায়। উৎসব ভাত ভাত করছে দেখো। তুমি কি বুঝবে সতীশবাবু? উৎসব কিন্তু এগুলো সরাসরি বলছে না, মনে মনে বলছে। কাট কাটতে কাটতে আবার পুরোনো দিনের কথা ফেরত আসছে তার মনে। সে মনে মনে বলছে যে সতীশ মিস্ত্রি তাকে ভাত দিল না, বরং কটূক্তি করে তাড়িয়ে দিল। উৎসবের বক্তব্য কি? তুমি কি বুঝবে সতীশবাবু? নদীর পাড়েও থাকো না, মেটে ঘরেও থাকো না। পাকা ঘর কি ঝড় জলে পড়ে? তোমার ধান চালও পাকা ঘরে রেখেছ। চোর ডাকাতে নেবে না, দেশজোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয়। ভাত খেতে দিলে না উৎসবকে। কি বলা হয়েছিল? তোকে একলা দিলে চলবে? তাহলেই পালে পালে পঙ্গপাল জুটবে নে। এ হলো ভগবানের মার, এর চোট থেকে তোকে বাঁচাতে পারি। তা তুমি ভাত দিলে না, দেশে ভাত নেই। সেই যে পোকায় ধান নষ্ট, সেই হতেই তো উৎসবের আতপেটা সিকিপেটা উপোসের শুরু। পেটে ভাত নেই বলে উৎসবও প্রেত হয়ে আছে। ভাত খেলে সে মানুষ হবে, তখন বেউ ছেলে মেয়ের জন্য কাঁদবে। দুঃখ তো ওর হয়নি, ও শুধু পাগল হয়ে বউ ছেলে মেয়েকে ডেকেছিল কয়েকদিন ধরে, তখনই উৎসব প্রেত হয়ে গেছে। মানুষ থাকলেও ঠিকই বুঝতো জলের টানে মানুষ ভেসে গেছে। কত গরু মোষ ভেসে গেল, চন্নুনির মা তো কোন ছাড়। এটা আমরা পরে একটু দেখব, এটা এখন দেখব না। উৎসব কাঠ কাটা শেষ করে। 2.5 মণ কাঠ কাটলো সে ভাতের হুতাশে, নইলে দেহে ক্ষমতা ছিল না। এখানেও মণ বানানটা আমরা করে দেব মূর্ধন্য। 5 ভাগে কাঠ রেখে আসে দালানে। উঠোনে কাঠের কুচো টুকরো সব ঝুড়িতে তুলে উঠোন ঝাঁট দেয়। তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে শুধোয়, মা, বাইরে যেয়ে বসবো? বড় পিসিমা তখনই জবাব দেয় না, কেননা তান্ত্রিক হঠাৎ ওং রিং ঠং ঠং ভো ভো রোগ শ্রীণু শ্রীণু বলে গর্জে উঠে রোগকে দাঁড় করান।
কালো বিড়ালের লোমে রোগকে বেঁধে ফেলেন ও হোম শুরু করেন। একই সঙ্গে ওপর থেকে নার্স নেমে এসে বলে, ডাক্তারকে কল দিন। কে বলেছিল এটা? নার্স। বড়, মেজ ও ছোট ঘুম ভাঙা চোখে বিরস মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায়। তাহলে 3 ছেলে হোমের ঘর থেকে বেরিয়ে গেল। এই রেফারেন্সটাও আমাদের পরবর্তীকালে কাজে লাগবে। বাসিনী উৎসবকে বলে, তুমি যে বাইরে বসো দাদা। উৎসব ভাবছে, না, মন্তর বললে বটে, যেমন হাঁকুর পারলে অমনি কর্তা টাল দিলে। কর্তার দেহ থেকে ব্যাধিটা হ্যাচর প্যাচর করে বেরিয়ে এলো। বাসিনী বলছে, চান করবে তো করে নাও কেন, মানে এখন চানটা সেরে নাও না কেন? এখন চান করব না, মাথায় জল পড়লে পেট মানতে চায় না মোটে। মানে যেই চান করবে উৎসব, খিদেটা এমন জোরে চাগার দেবে যে সে আর সামলে রাখতে পারবে না। বাইরে এসে উৎসব শিব মন্দিরের চাতালে বসে। কেমন মন্দির, কেমন চাতাল! বাপ রে, এ সব নাকি বাদার দৌলতে। সে বাদাটা কোথায় থাকে? ভাত তো খায়নি উৎসব অনেক দিন। ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সেই বাদাটা খুঁজে বের করবে। উৎসবের মতো আরো কত লোক আছে দেশে, তাদেরও বলবে। তাহলে বাদার ভাত খেলে উৎসব সেই বাদাটার খোঁজ করতে পারবে, তার একার জন্য নয়, তার মতো আরো যারা উৎসবরা রয়েছে সেই সবাইকে সেই বাদার খোঁজ সে দেবে। মন্দিরের চাতালে তাস পেটে 3টি ছেলে। তারা বলে, বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে। ফালতু! কি ফালতু? বেঁচে থেকে ও কতদিন জীবন পাবে? 100? যত সব ফালতু। উৎসব চোখ বোঝে। এমন যজ্ঞের পরেও বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না? কি কাণ্ড! মাতলানো দিয়ে যদি সে রাতে পাগল হয়ে মাতাল মাতনে উঠে না আসে, তো উৎসবের বউ, চন্নুনি, ছোট খোকা অনেক দিন বাঁচে। উৎসবের চোখের কোলে জল গড়ায়। এই রেফারেন্সটা আমাদের কাজে লাগবে। ভাত খাবে আজ, সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি? বড় ছেলে ছোট খোকার কথা মনে হতে চোখে জল এলো হঠাৎ। ভাতই সব। অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, অন্নই লক্ষ্মী, ঠাকমা বলতো। তাহলে উৎসবের ঠাকুমা কি বলতো? রন্ন হলো মা লক্ষ্মী। দেখো, এখানেও আসলে হওয়া উচিত ছিল অন্ন, কিন্তু উচ্চারণে হয়ে যাচ্ছে রন্ন। তাহলে উৎসবের ঠাকুমা বলতো যে অন্নই সব, অন্নই লক্ষ্মী। এই যে কাঁদছে উৎসব, সে কান্না দেখে শিব মন্দিরের চাতালে যারা তাসপীঠ ছিল তারা জিজ্ঞাসা করে, কি হে, কাঁদছো কেন? আমারে শুধোচ্ছেন বাবু? হ্যাঁ হে, আবার থেকে আসতেছি বাবু গো, ঝড়ে জলে সব নাশ হয়ে ঘরের মানুষ। তাসপিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে। কেন এই অস্বস্তি? বুঝতেই পারছো যে নিজেরা যে সৌভাগ্যে আছে, সেই সৌভাগ্যের তুলনায় ওই মানুষটির দুর্ভাগ্য ভেবে তারা অস্বস্তিতে পড়ে। বয়স্ক ছেলেটি বলে, ঠিক আছে ভাই, ঘুম এসো, মানে একটু ঘুমিয়ে নাও, তুমি ক্লান্ত, খেতে পাওনি অনেকদিন, একটু ঘুমিয়ে নাও। উৎসব সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে। ঘুমিয়েই থাকে সে অনেকক্ষণ, অনেকক্ষণ। অবশেষে কার পায়ের ধাক্কা খেয়ে ঘুম ভাঙে তার। ইস, এই যে সাঁঝবেলা গো, কিন্তু তাকে ঠেলা দিচ্ছে কেন লোকটা? ওঠো ওঠো, কে তুমি? বাবু, আমি। চুরির মতলবে পড়ে আছো? না বাবু, এই বাড়িতে কাজ করতেছিলাম। ওঠো ওঠো। উৎসব উঠে পড়ে। তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায়। রাস্তায় বেশ কয়েকটি গাড়ি, লোকের ছোট ছোট জটলা। কি হয়েছে বাবু? কেউই তার কথায় জবাব দেয় না। উৎসব বাড়িতে ঢুকতেই বড় পিসিমার বিলাপ শোনে। তোমার ছোট বেয়াই কি ডাকাতে সন্ন্যাসী আনলো গো দাদা, যজ্ঞী হলো আর তুমিও মরলে। দাদা, তুমি যে বিদেশিতে যাবে তাকে জানতো বলো গো, তোমার যে 98 বছর বেঁচে থাকার কথা গো দাদা। বাসিনীকে দেখতে পায় না উৎসব, তবে খুব কর্মব্যস্ততা দেখে। কীর্তন না এলে বেরুনো নেই, কে যেন বলে। কীর্তন কি বলছিস বড় খোকা, বোনরা দিদিরা আসুক, বড় পিসিমা বলেন। চন্দন বাড়ছ কেউ? খাটের টাকা কে নিয়েছে? বাগবাজারে ফোন করেছো? ফর্দটা দেখে দাও দেখি কেউ। খই, ফুল, ধুতি, সব বস্তর।
উৎসব পাঁচিলের গায়ে সিটিয়ে লেপ্টে দাঁড়িয়ে থাকে। কত যে সময় যায়, কত কি যে হতে থাকে। মস্ত খাট আসে, রাতে রাতে বের করতে হবে, রাতে রাতে কাজ সারতে হবে, নইলে দোষ লাগবে। অর্থাৎ রাতে যে মারা গেছে তার সৎকারটা রাতের বেলাতেই করতে হবে, তা না তো দোষ লাগবে। অনেক তোড়জোড় হয়, মেয়েরা বসে কাঁদে। হোমযজ্ঞ করেও বুড়ো কর্তার প্রাণটা যে রইল না, তাতে তান্ত্রিককে এতটুকু কুণ্ঠিত দেখা যায় না। তিনি লাইন করে ফেলেন তার, অর্থাৎ তিনি তার অজুহাত খাড়া করে ফেলেন। কি অজুহাত? ফলে বড় পিসিমা চেঁচিয়ে বলতে থাকেন, 3 ছেলে হোম ছেড়ে উঠে গেল যে, এসব কাজে বিঘ্নি পড়লে রক্ষে আছে? এ কথার আলোচনায় খুব সরগরম হয় বাড়ি। শোকের কোনো ব্যাপার থাকে না, বাড়ির উনুন জ্বলবে না, রাস্তার দোকান থেকে চা আসতে থাকে। অবশেষে রাত 1টার পর বুড়ো কর্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে যান। পেশাদারি দক্ষ সব বাহকরা আধা দৌড় দেয়, অর্থাৎ এই যে যারা সব বাহক তারা ওই খাটটাকে নিয়ে ওই আধা যে দৌড় দিচ্ছে, তাতেই খাটের ওপর শুয়ে থাকা মৃতদেহটা দুলছে, যেটাকেই লেখিকা এখানে একটু ব্যঙ্গ করে, একটু বুদ্ধুপ করে বলেছেন যে বুড়ো কর্তা নাচতে নাচতে চলে যাচ্ছেন। ফলে কীর্তন দলও দৌড়তে বাধ্য হয়। বড় পিসিমা বলেন, এই জায়গাটা থেকে একটু খেয়াল করো। বড় পিসিমা বলেন, বাসিনী, সব্বস্ব রান্না পথে ঢেলে দিগে যা, ঘরদোর মুক্ত করো সব। বউরা যাও না, দাঁড়িয়ে বা রইলে কেন? উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়। সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। বাসিনী বলে, ধরো দেখি দাদা। এই যে ধরি। উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, সে জানে সে কি করবে। আমাকে দে ভারীটা। মোটা চালের ভাতের বড় ডেকচি নিয়ে সে বলে, দূরে ফেলে দে আসি। হ্যাঁ হ্যাঁ, লয়তো কুকুরে ছেটাবে, সকালে কাকে ঠোক দেবে, বামুন বলে। বেরিয়ে এসে উৎসব হনহনিয়ে হাঁটতে থাকে। খানিক হেঁটে সে আধা দৌড় মারে। ভাত, বাদার ভাত তার হাতে এখন। পথে ঢেলে দেবে, কাক কুকুরে খাবে। দাদা! ত্রস্ত বাসিনী প্রায় ছুটে আসে। অসুচ বাড়ির ভাত খেতে নি দাদা। খেতে নি? তুমিও ঝে বামুন হয়েছ? অ দাদা, ভাগ্যতা করি। উৎসব ফিরে তাকায়। তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। বাসিনী থমকে দাঁড়ায়। উৎসব দৌড়তে থাকে। প্রায় এক নিঃশ্বাসে সে স্টেশনে চলে যায়। বসে ও খাবল খাবল ভাত খায়। ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে। চন্নুনির মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি। খেতে খেতে তার যে কি হয়, মুখ ডুবিয়ে দিয়ে খায়। ভাত, শুধু ভাত, বাদার ভাত। বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। আছে, আর একটা বাদা আছে, সে বাদাটার খোঁজ নির্ঘাত পাবে উৎসব। আরও ভাত খেয়ে নি। চন্নুনি রে, তুইও খা, চন্নুনির মা খাও, ছোট খোকা খা, আমার মধ্যে বসে তোরাও খা। আহ, এবার জল খাই, জল। তারপর আরও ভাত। ভোরের ট্রেনে চেপে বসে সোজা ক্যানিং যাচ্ছি। ভাত পেটে পড়েছে এখন, ঝানচি যে ক্যানিং হয়ে দেশ ঘরে যেতে হবে। উৎসব হাঁড়িটি জাপটে কানায় মাথা ছুঁইয়ে ঘুমিয়ে পড়ে। পেতলের ডেকচি চুরি করার অপরাধে সকালে লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে। পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল, ঘুম তার ভাঙেনি। মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবের। সে বাদাটা বড় বাড়িতেই থেকে যায় অচল হয়ে। এইখানেই গল্পটা শেষ হচ্ছে। তাহলে আজকের ক্লাস আমরা এইখানেই রাখবো এবং পরের ক্লাসে আমরা পুরো ব্যাখ্যাটা দেখে নেব যে সত্যি উৎসব কি প্রেত হয়ে গেছে, সত্যি কি আসল বাদা বলে আর একটা কোনো বাদা আছে, সত্যি কি সেই আসল বাদার ভাত খেলে উৎসব সেই বাদাটার খোঁজ পেয়ে যেতে পারত। এই এত সব যে বিষয়, সেগুলো নিয়েই আমাদের পরবর্তী ক্লাস।
ততদিনে সবাই এই টেক্সটটা খুব ভালো করে পড়ে নেবে। যদি তোমাদের দরকার লাগে তাহলে এটার এই যে আন্ডারলাইন পিডিএফটা সেটাও তোমরা ডাউনলোড করে রাখতে পারো, তলায় লিংক দেওয়া থাকছে। এবং চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমার এই যে কন্টিনিউটি পার্টগুলো সেগুলো তোমাদের কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশন থ্রু চলে আসে। আজকে তাহলে আমার ক্লাস আমি এইখানেই রাখছি। পরের ক্লাসে আমি ডেফিনেটলি মিট করব ওভারঅল ডিসকাশন নিয়ে। ঠিক আছে? থ্যাংক ইউ এভরিবডি। আর ক্লাস কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কমেন্টগুলো পেলে তাহলে আমারও বুঝতে সুবিধা হবে যে তোমরা বুঝতে পারছো কিনা, বা আরও কিভাবে বোঝালে তোমাদের সুবিধা হবে। ওকে, বাই বাই দেন।